বিবৃতিতে 2024 সালে বিশ্বের বর্ষসেরা দেশ বাংলাদেশ, এখানে কখনো ধর্মীয় চরমপন্থা আসবে না, মন্তব্য প্রধান উপদেষ্টা। বিভিন্ন খাতে তথ্য বিভ্রাটের দায় নীতি নির্ধারকরা, বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন। দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ হোসেন জিল্লুর। বিগত সময়ে পুলিশের ঘৃণিত কাজের জন্য আইজির দুঃখ প্রকাশ, এখনো মানসিকতার পরিবর্তন হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর, অভিযোগ বিশিষ্টজনদের। দুর্ঘটনা নয়, গাড়ি চাপে পরিকল্পিত হত্যার শিকার বুয়েট শিক্ষার্থী মাসুদ, দাবি সহপাঠীদের চাপ প্রয়োগে ঘটনা ধামাচাপার অভিযোগ। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন, তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একথা বলেন। শুক্রবার ওই সাক্ষাৎকারের ভিডিও ইকোনমিস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত 12 মাসে কোন কোন দেশ সবচেয়ে বেশি উন্নত করেছে সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট। বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন খাতে তথ্য বিভ্রাটের জন্য নীতি নির্ধারকদের নেতিবাচক ভূমিকাকে দুষলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শেয়ার বাজারে দরপতনের নিয়ন্ত্রণ সংস্থার দায় রয়েছে বলে মত তার। রাজধানীর সিরডাপে শনিবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতিতে শৃঙ্খলা আনা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন সরকারের বড় চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গেল 1.5 দশকে ভঙ্গুর অর্থনীতির সবচেয়ে নাজুক খাত ছিল ব্যাংক ও শেয়ার বাজার। খাত দুটির আর্থিক লুটপাটের সরাসরি প্রভাব পড়ে ব্যবসা বাণিজ্যে। নড়বড়ে হয়ে যায় গোটা অর্থনীতি। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে শুরু করে আর্থিক খাত সংস্কার। পরিবর্তিত প্রেক্ষাপটে আর্থিক তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের 6ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচনে যোগ দেন অর্থ উপদেষ্টা। বলেন, কাজ চলছে আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারের। তথ্য বিভ্রাটের পেছনে কিছু অনিশ্চিত ভুল আছে, আবার কিছু যারা নীতি নির্ধারক তাদেরও কিছুটা নেতিবাচক ভূমিকা আছে। ভূমিকা কোনো নেতিবাচক, তার চেষ্টা করে যে কোনোভাবে লুকিয়ে রাখি, চেষ্টা করা হচ্ছে যে এটাকে যেন মানে মোটামুটি ইউজফুল করা হয়। গভর্নর এখানে আছেন, অর্থ সচিব আছেন, আর আমি হরহামেশা টের পাচ্ছি কী ছিল ভেতরে 15 বছরে। এটাকে আমরা একটু কারেক্ট করতে চেষ্টা করি, সংশোধন করতে চেষ্টা করছি এবং সঠিক তথ্য দিতে। ইনফ্লেশন বেশি দেখছো, অন্য সময় লোকেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে। তো আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রি যে বলতে আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি, এবং আমরা এগুলো কোনো কারচুপির ব্যাপার নেই। অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শৃঙ্খলায় ফেরাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, তৈরি করতে হবে বিনিয়োগ বান্ধব পরিবেশ। আর্থিক শৃঙ্খলার খাত, আমাদের সামষ্টিক অর্থনীতির ভারসাম্য সেখানে অত্যন্ত ভঙ্গুর অবস্থা থেকে ওই স্বল্প সময়ে ঘুরিয়ে দাঁড়ানো হয়েছে এখানে। কিন্তু অর্থনীতির চাকাটাও ঘুরতে হবে, অর্থনীতির প্রক্রিয়াগুলো বেগবান করতে হবে। এটা কিন্তু অন্যতম, যেখানে ব্যক্তি খাত থেকে শুরু করে সবারই এখানে একটা বিষয় আছে। অনুষ্ঠানে আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে উদ্যোক্তাদের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আইজিপি বাহারুল আলম বলেছেন, গত 15 বছরে দলীয় প্রভাবে এমন কোনো অন্যায় নেই যে পুলিশ করেনি। যেসব ঘৃণ্য কাজ হয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো দেশে পুলিশ তা করেনি। শনিবার বিকালে সিলেট এসএমপি হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। বাহারুল আলম আরও বলেন, গত 15 বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। আইজিপি বলেন, দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে, এজন্য পুলিশ লজ্জিত। পরিবর্তিত সময়ে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছেন। নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেফতার করা হবে না বলেও আশ্বস্ত করেন আইজিপি। জানান, সারা দেশে লুট হওয়া 6000 অস্ত্র উদ্ধার করা হয়েছে, 2000 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয়
ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই, আপনারা জানেন, আমরাও জানি। এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। যেসব ঘটনা আমরা ঘটিয়েছি আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। ঘৃণাটা এত বেশি পুঞ্জীভূত হয়েছে, মানুষ নিতেই পারতেছে না আর পুলিশকে। তো এইসবের ফলে যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে তারা গেছে, এখন এই পর্যায় থেকে পুনরায় তাদেরকে আবার কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা আমার এটাই বড় চ্যালেঞ্জ। চাঁদাবাজি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজিদের তালিকা করে তাদের গ্রেফতার অভিযান শুরু হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, কোনো অপরাধ ঘটলে তার বিরুদ্ধে মামলা হবে। মামলার সব দায়িত্ব পুলিশের। কেউ ক্ষতিগ্রস্ত হলে পুলিশ সহযোগিতা করবে উল্লেখ করে কমিশনার বলেন, দ্রুত তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। দায়িত্ব পালন করতে গিয়ে অতীতের মতো পুলিশ যেন কারো ব্যক্তি স্বার্থে ব্যবহৃত না হয় সে ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য পুলিশকে আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানা এলাকার ছাত্র, ব্যবসায়ী ও বিভিন্ন দলের রাজনীতিবিদরা। এ সময় রমনা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তা সমাধানের আশ্বাস দেন ডিএমপি কমিশনার। চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোয়াচ্ছে। আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব। নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায়, তাদের সংসার, তাদের আর্থিক কষ্ট হয়। সো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনের অভিযোগ, এখনও আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতার পরিবর্তন হয়নি। মামলা, বাণিজ্য, হয়রানি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শনিবার সিজিএস এর গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে এমন নানা অভিযোগ উঠে আসে। আওয়ামী লীগ সরকারের মতো পুলিশ ও র্যাবের রাজনৈতিক ব্যবহার বন্ধে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দেন বক্তারা। আলোচকরা বলেন, হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচার এবং র্যাব বিলুপ্ত করতে হবে। এমন না হলে সংস্কার ব্যর্থ হবে বলে শঙ্কা তাদের। 5 আগস্টের অভ্যুত্থানের পরও হয়রানিমূলক মামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর চরিত্র পাল্টায়নি বলে অভিযোগ করা হয়। সংলাপে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের সুপারিশ করেন বিশিষ্টজনরা। রাজনৈতিক দল যদি এটাকে সমর্থন না করে, সম্পূর্ণ এবং সার্বিকভাবে এটাকে বাস্তবায়ন না করে, তাহলে কোনো ফল হবে না। চূড়ান্ত বিশ্লেষণের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আমি এখন আওয়ামী লীগের সময় আইজি, তো আমার যদি কাজ হয় যে বিএনপির লোকদেরই ফলো করতে হবে, শ্যাডো করতে হবে, এবং এদেশে ভালো পুলিশ অফিসার কে হবে যে অপোজিশনের মিটিংটা ভেঙে দিতে পারবে, যে অপোজিশনের পরে শ্যাডো করবে। তো এগুলো তো পলিটিক্যাল ডিসিশন, আপনাকে এটা ঠিক করতে হবে। কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয়। এই যে পল্টু, ইয়াবাবদি, বিচ্ছু শামসু, মমতাজ, এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে, when you have these people in the parliament, what do you expect? আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না। ক্ষমতায় যে রাজনৈতিক দল থাকেন এবং সেই রাজনৈতিক দলের আবার যিনি এককভাবে প্রধান নেতায় পরিণত হন, সেই সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা না আসলে কতটা প্রভাব বিস্তার করবে। আমরা এই বিষয়গুলিতে সজাগ, এবং সজাগ বলেই কিন্তু এই আন্দোলনের 2 বছর আগে আমরা রাষ্ট্র মেরামতের কথা বলেছি। সড়ক দুর্ঘটনায় মৃত্যু নয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদকে গাড়ি চাপায় হত্যা করা হয়েছে বলে দাবি তার সহপাঠীদের। জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ 5 দফা দাবি জানিয়েছেন তারা। শনিবার দুপুরে বুয়েট শহীদ মিনারে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় তারা মাসুদের মৃত্যুকে দুর্ঘটনা না বলে হত্যা বলে দাবি করেন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি সহ 5 দফা দাবি জানান। মাসুদের সহপাঠীদের দাবি, প্রথম থেকে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। যে কোনো চক্রান্ত কঠোরভাবে প্রতিহতের ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের। এ সময় তারা আহত, তারপর 2 শিক্ষার্থীর চিকিৎসায় সব ধরনের সহযোগিতায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। কোন উদ্দেশ্যে গণমাধ্যম বাজারে আসছে তা খুঁজতে অনুরোধ জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান।
বলেন, মালিকরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৫ম সম্প্রচার সম্মেলনে তিনি এই কথা বলেন। শফিক রহমান বলেন, যারা পত্রিকাকে ঢাল হিসেবে ব্যবহার করছে তাদের পরিচয় প্রকাশ করতে হবে। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, মুক্ত গণমাধ্যম সূচকে গত বছরের হিসেবে বাংলাদেশের অবস্থান তলানিতে ছিল। এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ৩২টি কালো আইন সংবাদ মাধ্যমকে বাধাগ্রস্ত করছে বলে মত তার। বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে অন্তর্বর্তী সরকার ৭ দিন সময় বেঁধে দিলেও তা এখনো বাতিল হয়নি। সেই সাথে বাজারে চাহিদা না থাকলেও চ্যানেল বের করে নৈরাজ্য বন্ধের দিকেও নজর দেওয়ার কথা বলেন কামাল আহমেদ। কেন তারা পত্রিকা মালিক হতে চান, কেন তারা রেডিও টেলিভিশন মালিক হতে চান, এইটা কিন্তু খুঁজে বের করতে হবে। আপনারা জানেন যে এখন মাটির ব্যবসায়ী একজন আছেন, তিনি অনেক কৃতিত্ব দেখিয়েছেন, ভালো করেছেন। তিনি টেলিভিশনেরও মালিক, পত্রিকারও মালিক, আবার অধিকাংশ মালিকই কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তা এর আর কিছু কিছু পত্রিকা হয়তো আছে তাদের পেছনে এরকম ব্যক্তি মালিকানা নেই, কিন্তু তো দেশ মালিকানা আছে, অর্থাৎ অন্য দেশ তাদেরকে সাহায্য করছে। সড়ক ও পরিবহন খাতে এখনো দুর্নীতি বন্ধ হয়নি মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউটে রোড সেফটির বিষয়ে অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। নৈরাজ্যের সাথে রাজনৈতিক প্রভাব জড়িত মন্তব্য করে নাহিদ সড়কে নৈরাজ্য বন্ধের বিষয়ে গুরুত্ব দেন। ভবিষ্যতে জনবান্ধব উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা প্রণয়নের কথা জানান। সড়ক নিরাপত্তায় গুরুত্ব আরোপ করে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় দরকার কাঠামোগত সংস্কার, লাগবে রাজনৈতিক সদিচ্ছাও। দুর্ঘটনা হলে সেটাকে আর দুর্ঘটনা না বলে হত্যাকাণ্ড যে ভাবা হচ্ছে, বলা হচ্ছে যে একটা কাঠামোগত হত্যাকাণ্ড। আর কারণ এটা কাঠামোগত হত্যাকাণ্ড একটা কারণ, এটা প্রাতিষ্ঠানিক দুর্বলতার ফলে হচ্ছে। কাঠামোগত সংস্কারই প্রয়োজন এবং একটা সিস্টেম আমাদেরকে ডেভেলপ করতে হবে। রাজনৈতিকভাবে দুর্নীতি এখানে বন্ধ করতে হবে এবং হচ্ছে যে আমাদের যে ডেভেলপমেন্ট পলিসি, সেই ডেভেলপমেন্ট পলিসিতে মৌলিক পরিবর্তন আনতে হবে। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম ধাপের খসড়া তালিকা অনুযায়ী শহীদ হয়েছেন ৮৫৮ জন। এছাড়া খসড়া তালিকায় আহতের সংখ্যা ১১,৫৫১ জন। শনিবার ওয়েবসাইটে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের এই খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। গণ অভ্যুত্থান সংক্রান্ত সেলের প্রধান অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নিয়ে আন্দোলন বিরোধীদের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শহীদ ও আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে আরও বলা হয়, প্রথম ধাপের ওই খসড়া তালিকা দুটি আগামী ২৩ ডিসেম্বর তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সমমনা দলগুলোর সাথে বৈঠক করেছে বিএনপি। শনিবার বিকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির লিয়াজো কমিটির সাথে এ বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও নজরুল ইসলাম খান এবং দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এই সময় উপস্থিত ছিলেন। বিকাল ৪টায় কিছু পরে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোটের সাথে বৈঠক করে বিএনপি। এরপর ৫:৩০টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক হয়। সন্ধ্যা ৭টার দিকে বৈঠক হয় লেবার পার্টির সাথে। এই লড়াইয়ের একটা চূড়ান্ত পর্যায়ে গত জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, তার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমাদের দাবির একটা অংশ পূরণ হয়েছে, আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি, আলোচনা করি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সংস্কারের অজুহাত দেখিয়ে মানুষকে অধিকার বঞ্চিত করে রাখা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে না। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু ও নারায়ণগঞ্জের জাকির হোসেন সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে গণতান্ত্রিক পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, মোটা দাগে সংস্কার তো হওয়া উচিত, রাজনৈতিক মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা।
আলাল বলেন, গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পতিত সরকারের দোসরদের সরানো না হলে অন্তর্বর্তী সরকার কাজ করতে পারবে না। তিনি বলেন, তারা অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায় বিচার চান। স্বৈরাচারের দোষর পুলিশ কর্মকর্তা যারা রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন তাদের অপসারণের দাবি জানান তিনি। আলাল বলেন, মিথ্যা অজুহাত দিয়ে বিএনপি চেয়ারপারসনকে সাজা দেওয়া হয়েছে, তাকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, আর জনগণ শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। আকাশের মেঘলা ভাব আজ থেকে কিছুটা কমবে। ডিসেম্বর শীতের তীব্রতার শঙ্কা না থাকলেও জানুয়ারিতে শৈত্যপ্রবাহ নামতে পারে, তবে তা তীব্র হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রাজধানীতে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি বাড়ছে শিশু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে। গ্যালমান শফির রিপোর্ট। শনিবার পুরোদিনই আকাশে রোদের দেখা মেলেনি। রবিবার আকাশে মেঘলা ভাব কিছুটা কমতে পারে, আবহাওয়া বিভাগ জানিয়েছে। এরপর মঙ্গল ও বুধবার আকাশ আবারও মেঘলা থাকবে, নামতে পারে মৃদু শীত। মেঘলা কালকে থেকে কিছুটা কমা শুরু করতে পারে, তবে 24-25 তারিখে গিয়ে আবার সেই মেঘলা এবং বৃষ্টির পরিমাণ এখন যেটা হচ্ছে ওই সময় বৃষ্টির পরিমাণ আমরা যেটা দেখতে পাচ্ছি সামান্য পরিমাণ বেশি হতে পারে। তবে ডিসেম্বরে ওইরকম একটা আমাদের যে কয়েকদিন বাকি আছে ওইরকম তীব্র শীত হওয়ার সম্ভাবনা খুব কম। আমাদের হয়তো মৃদু শৈত্যের প্রবাহ বিশেষ করে আমাদের পশ্চিমাঞ্চল বা উত্তরাঞ্চল সামান্য কয়েকটা জায়গায় আসতে পারে। সারা দেশব্যাপী হওয়ার সম্ভাবনাটা কম। তবে জানুয়ারিতে আমরা ধারণা করছি যে সারা দেশব্যাপী একটা শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে জানুয়ারিতে। এদিকে হাড় কাঁপানো শীত না নামলেও এরই মধ্যে রাজধানীতে নামছে মধ্যম মানের শীত। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি বাড়ছে শিশু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে। আউটডোরে প্রতিদিন গড়ে 12 থেকে 1500 রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। তাদের 50 ভাগই হাসপাতালে ভর্তি হচ্ছে। এক্ষেত্রে শিশুদের আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। 110টা রোগী ভর্তি হলে তার 40 থেকে 50% আমাদের ঠান্ডাজনিত রোগ। মা বাবার প্রতি আমাদের অ্যাডভাইসটা হলো যে যতটা পারি আমি এক্সপোজটা কম করব, মানে ঠান্ডায় বাচ্চাটাকে বাইরে কম নিব। আর একটু ভালো হলো যে যেহেতু আমাদের বাইরে ঠান্ডার পাশাপাশি ঢাকা শহরের ওয়েদারটা খুব খারাপ, ধুলা, গাড়ির ধুলা, রাস্তায় কনস্ট্রাকশনের ধুলা, ধুলাবালি ভরা, এই জন্য বাইরে গেলে একই ঠান্ডা প্লাস এই ডাস্ট দুইটা মিলে আমাদের বাচ্চাগুলোর শরীর খারাপ হয়ে যায়। গত অক্টোবর নভেম্বর আমাদের ডেঙ্গু রোগী ছিল বেশি, এখন ওটা কমে আমার সাথে ঠান্ডা রোগী বেড়ে গেছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেদের ইচ্ছামতো শিশুদের ওষুধ না খাওয়ানোর পরামর্শ ওই চিকিৎসকের। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবে, নিজে থেকে আগে ওষুধ খাওয়ানো শুরু করবে না। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালানোর আগে ব্যাংক, বিমা সহ আর্থিক খাতগুলো লুটেপুটে খেয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, চোর ডাকাতের লিডার শেখ হাসিনার মুখ ভরা বুলি ছিল, তিনি পালাবেন না, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দেশ ও জনগণকে ভালোবাসলে তিনি পালাতেন না। জামায়াতের আমির অভিযোগ করেন, গেল 3টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ। ভোটের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ। নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে সদর উপজেলার 5 দোনায় এই ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন। পুলিশ জানায়, রাতে ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা জেরে হুমায়ুনকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। ক্রিকেট। বিসিবির বোর্ড মিটিং। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের 3 লাখ টাকা করে বোনাস ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল নির্বাচনে বিবেচিত হবেন তামিম, সাকিব এবং চলতি মাসের শেষে শান্ত অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বছরের শেষ সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। সেখানে যুব এশিয়া কাপ জয়ী দলের বোনাসের বিষয়টি অনুমোদন হয়েছে। গত 8 ডিসেম্বর যুব এশিয়া কাপে ফাইনালে ভারতকে 59 রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের টানা দ্বিতীয় শিরোপা জয় করে বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের দলকে আর্থিক পুরস্কার দিয়েছে বিসিবি। দলের প্রত্যেক ক্রিকেটারকে 3 লাখ টাকা করে পাবেন। কোচিং স্টাফের সদস্যরাও অনুরূপ অর্থ পাবেন। সবাই জাতীয় দলের সাকিব আল হাসান এবং
তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। যেহেতু এই দুই সিনিয়র ক্রিকেটার জাতীয় দল থেকে অবসর নেননি, তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল নির্বাচনে তাদের বিবেচনা রাখা হবে। এদিকে নাজমুল হোসেন শান্তের অধিনায়কত্বের বিষয়টিও বিসিবির বোর্ড সভায় আলোচনায় ছিল। সেখানে ডিসেম্বরের পর শান্তের অধিনায়কত্ব বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। এবার জাঁকজমকের সাথে বিপিএল টি20 আয়োজন করবে বিসিবি। দর্শকদের কাছে টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে কনসার্ট এবং ট্রফি প্রদর্শনের বিষয়টি চূড়ান্ত হয়েছে বোর্ড সভায়। ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না, খেলার মতো যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যে কথা বলেছেন, এখনও কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইকোনমিস্টের দৃষ্টিতে 2024 সালে বিশ্বের বর্ষসেরা দেশ বাংলাদেশ, এখানে কখনো ধর্মীয় চরমপন্থা আসবে না, মন্তব্য প্রধান উপদেষ্টা। বিভিন্ন খাতে তথ্য বিভ্রাটে দায়ী নীতি নির্ধারকরা, বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন। দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ হোসেন জিল্লুর। বিগত সময়ে পুলিশের ঘৃণিত কাজের জন্য আইজির দুঃখ প্রকাশ, এখনো মানসিকতার পরিবর্তন হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর, অভিযোগ বিশিষ্টজনদের। দুর্ঘটনা নয়, গাড়ি চাপে পরিকল্পিত হত্যার শিকার বুয়েট শিক্ষার্থী মাসুদ, দাবি সহপাঠীদের। চাপ প্রয়োগের ঘটনা ধামাচাপার অভিযোগ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।